সাধারণ গায়ে শিহরণ জাগানো কবিতা এখন এখন আপনাদের সামনে। নমস্কার। কবি শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো বীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ি নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরা, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুচি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণে। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা এলে নিয়ে বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকুজিতে? আর যখন ঘাড়ের ওপরে AK-47-এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা, ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, যাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকাবে সমাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। অসাধারণ গায়ে শিহরণ জাগানো কবিতা এখন এখন আপনাদের। শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের দাবিতে আমি বিধানসভায় এই বিষয়ে অনেক কিছু প্রশ্ন আমার করা আছে। দেখুন, বিধানসভার নীতি অনুযায়ী ওখানে যেগুলো প্লেস হবে না, যতই আপনি জমা দেন না কেন ওটা বলতে পারবেন না, সেই জন্য আমি বলতে পারছি না। কিন্তু আমরা বিরোধীদের পক্ষ থেকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এই মুহূর্তে পশ্চিমবাংলায় শিশু শ্রমের সংখ্যা কত? মাননীয় মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিলেন নীল, নাই। কিন্তু গত 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস বলে আমরা উদযাপন করেছি। ওই দিনকে বিধানসভায় দাঁড়িয়ে আমি মন্ত্রী মহাশয়কে মেনশন করেছিলাম যে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে আমরা যাতায়াত করি, সেখানে গিয়ে আমরা দেখি কোনো সময় রেস্টুরেন্টে,
কোনো সময় হোটেলে, কোনো সময় চায়ের দোকানে, বা বিভিন্ন ইটভাটা থেকে শুরু করে কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি যে শিশু শ্রমিকের আনাগোনা দেখা যায়, বা শিশু শ্রমিক। এটা বন্ধ করা, আমি বলেছিলাম মন্ত্রী মহাশয়কে মেনশন করে যে আমরা দেখতে পাই, তাহলে ওটাকে বন্ধ সম্পূর্ণরূপে করতে হবে। কারণ শ্রম দপ্তর ঘটা করে উৎসবের ন্যায় 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন করলেও, তারা দাবি করলেও যে পশ্চিমবাংলায় নাকি শিশু শ্রমিক নাই, যদি আমরা একটু চোখ খুলে দেখি, মানে দেখার মতো করে দেখি, তাহলে দেখা যাবে এই দত্তপুকুর বাজারেও শিশু শ্রমিকের উপস্থিতি। এটা আটকানোর দায়িত্ব কার? দপ্তরের সাথে সাথে পুলিশ বন্ধুদের। শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে, আমি এই স্টুডেন্ট ফ্রন্টের সাথে 100% সহমত। শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে, তার পরিবর্তে অপদার্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে, বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে। আমি এখানে দাঁড়িয়ে, এই জায়গাটার নাম কি, গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি, আমার কথা যদি অবিশ্বাস হয়, আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে, বা আগামী কোনোদিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন। একটু খোঁজ নিয়ে দেখুন, গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে, আর সেখানে শিক্ষক কতজন। খোঁজ নিলে দেখা যাবে 250-300 বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে, শিক্ষক 1 2 3 যে তালা খুলছে, সেই ঘন্টা দিচ্ছে, সেই প্রেজেন্ট করছে, ও কুলাকি আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে। এত কটা সামলাবে কখন, আর ছেলেটিকে পড়াবে কখন? দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ক্লাস 4 থেকে যখন 5-এ হাই স্কুলে যাচ্ছে, অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে, কম্পিটিশনে আপনার আমার ছেলেটা পারছে না, কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে। বকলমে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে। আপনারা অবাক হবেন। আমি আপনাদের এখানকার মানুষকে বলে যাচ্ছি, যদি আমার কথা অসত্য হয়, আমার ফোন নাম্বার তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার নাম্বারে ফোন করে বলবেন, ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলেন। এখানে এই এলাকার মানুষদের বলছি, যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে, ক্লাস 5-6 এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন, পেনটার খাতাটা হাতে তুলে দেবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দিত। 100টা ছেলেকে চেক করবেন, আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল, দিন আনে দিন খাই, সকাল হলে এখানে ট্রেন ধরে কলকাতায় যাই, দিন মজুরের কাজ করি, বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি, মাস গেলে 10-12 হাজার টাকা আমার শ্রমের মূল্যায়ন ঠিকঠাক পাই না। যারা কাজে যায়, সন্ধ্যায় বাড়ি ফিরি, তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না, আর আমাদের ছেলেগুলো যেখানে যাচ্ছে শুধুমাত্র ওই আর পাঠশালা নেই, এখন ওটা কি হয়েছে, রন্ধনশালায় পরিণত করে দিয়েছে। কারণ আমাদের ছেলে ওখানে পড়াশোনা করে। আমরা কারা? আমরা মুসলমান, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমরা আর্থিকভাবে দুর্বল, আমরা শ্রমিক শ্রেণীর মানুষ। আমাদের সন্তানগুলো যেখানে পড়াশোনা করে, সেই জায়গাগুলো ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার ধ্বংস করছে। আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই। ঠিক আছে ভাই, তুই তোরটা নিয়ে থাক, ওকে ওরটা নিয়ে থাকতে দে, কিন্তু দিনের শেষে আমার হিন্দুর ছেলে, আমার মুসলমানের ছেলে, দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল, দুটোরই কিন্তু বেশ নষ্ট হচ্ছে। সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে বেশের দরকার, সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে। যদি না বিশ্বাস হয়, আজকে বাড়িতে যান, ক্লাস 3-4 এর বাচ্চাকে ডাকুন, 1-এর অনুশীলন, 1-এর অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন 1-এর অঙ্কটাই করতে দিন, যে বাবু এই অঙ্কটা করে দিত। 100 জনকে চেক করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 90 জন ফেল করবে। ক্ষতিটা কারো হচ্ছে? নেতার ছেলে
নেতার ছেলের ক্ষতি হবে না। নেতার ছেলেকে খুঁজে দেখুন, যে কোনো পার্টির কথা বলছি আমি যে কোনো পার্টির কথা বলছি, শাসক সমেত যে কোনো পার্টির কথা বলছি, নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন, যারা ব্লক লেভেলের আছে, এমপি এমএলএ মন্ত্রীর ছেলে মেয়েকে পরিবারকে দেখুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে। আর আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে, আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখনই থেকেই তার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। প্রশ্ন অনেক আছে ভাই, বিষয়বস্তু অনেক আছে, কয়েকটা স্বল্প স্বল্প বলতে হবে, কিন্তু আমার আগামী পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি। কিন্তু বিশ্বজিৎ দা কয়েকজনের নাম বলেছে, না বললে কিন্তু আমি থাকতে পারছি না। কয়েকটা কথা বলবো, রাজনীতি কথা হয়ে যাবে, কেউ খারাপভাবে নেবেন না তো, শুনতে চান?